দুর্বৃত্তদের বিপাকে ফেলার জন্য তৈরি করা হয়েছিল গোলক দাদার যে সিন্দুক আর লকার। নবাবরা এখানে কি রাখতেন, যে কারণে এটাকে গোলক দাদার মতো তৈরি করা হয়েছিল? তাদের অন্যভাবে টাকা পয়সা দিয়ে সময় সময় সাহায্য করা যেতে পারে, কিন্তু স্কুলের ব্যবস্থা করা যাবে না, এরকম একটা চিঠি উনি লিখেছিলেন। আহসানুল্লাহ কেমন মানুষ ছিলেন? বাবার কাছ থেকে এমন একটি বিশেষ চিঠি পাওয়ার পর কি করেছিলেন আহসানুল্লাহ? আজ আমরা জানব ঢাকার অন্যতম প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিত্ব নবাব আহসানুল্লাহ সম্পর্কে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, বাবার মতোই প্রভাবশালী ছিলেন এই নবাব। 1846 সালে 22 আগস্ট তার জন্ম হয়। মাতৃভাষা উর্দু হলেও তিনি ফার্সি ও ইংরেজি ভাষাতে পারদর্শী ছিলেন এবং 3টি ভাষাতে পড়াশোনা করতেন। 1868 সালে তাকে নবাব পরিবারের মোতোয়াল্লি বা অ্যাসেস্ট ম্যানেজার নিযুক্ত করা হয়, যা নিয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের মধ্যে বেশ মামলা মোকদ্দমাও হয়েছিল। নবাব আহসানুল্লাহ জীবনকে উপভোগ করতে ভালোবাসতেন। আনন্দ উৎসব আর আমোদ প্রমোদে তিনি দু হাতে টাকা খরচ করতেন। বর্তমান শাহবাগ এলাকায় ছিল তার শখের উদ্যান, ব্যক্তিগত চিড়িয়াখানা ও বাগান বাড়ি। সে সময় ঢাকায় তার প্রধান 3টি বড় বাগান ছিল, শাহবাগ, বেগুনবাড়ি এবং দিলকুশা। সেই বাগান বাড়ির কিছু স্থাপত্য নিদর্শন আজও টিকে আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এটি মূলত নবাবের নাচঘর কিংবা ইসরাত মঞ্জিল নামেও পরিচিত ছিল। তবে কেবল বিলাসিতা নয়, শিল্প ও সংস্কৃতিতেও তার অগাধ অনুরাগ ছিল। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনিপুণভাবে পিয়ানো, বেহালা ও সেতারার মতো বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। শুধু তাই নয়, শাহিন ছদ্মনামেও তিনি চমৎকার উর্দু কবিতাও লিখতেন। বিরল জাতের পশু পাখির সংগ্রহের নেশা ছিল তার, আর তার এই শখের হাত ধরেই মূলত ঢাকায় প্রথমবারের মতো চিড়িয়াখানার সূচনা ঘটে। ঢাকার উন্নয়ন ও আধুনিকায়নে নবাব আহসানুল্লাহর অবদান অবিস্মরণীয়। 1901 সালে তার উদ্যোগে ঢাকায় প্রথম বিজলি বা বৈদ্যুতিক আলো জ্বলে ওঠে। এছাড়াও বাবার চিঠি অমান্য করে তিনি ঢাকায় একটি সার্ভিস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যা আজকের ঐতিহ্যবাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট নামে পরিচিত। কিন্তু দুঃখজনক হলেও যে বছর 1901 সালে তিনি ঢাকায় বিদ্যুতের ব্যবস্থা করেন, সে বছরই এই মহান নবাবের মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি রেখে যান তার যোগ্য উত্তরসূরি নবাব সলিমুল্লাহকে। তিনি পরবর্তীতে বাংলার মুসলিম রাজনীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। ভিতরে ঢোকার পর আপনি দেখবেন 2টা বিল্ডিং আছে এখানে। এই যে একটা বিল্ডিং, এইটা একটা বিল্ডিং, দুইটাই কিন্তু পিঙ্ক কালারের। এদিকে আসো ভাইয়া, দেখাই, এদিকে দেখাই। এই 2টা বিল্ডিং, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য 2 তলায় একটা সেতু বন্ধন তৈরি করা হয়েছে। দেখেন, এই যে এটা হচ্ছে সেই সেতু। এই দিক দিয়ে হচ্ছে আপনার এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে যাওয়ার জন্য এটা রাস্তাটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে প্রধান গেট। টিকিট কাটার পর আপনি এই দিক দিয়ে এসে এই যে রাস্তাটা দেখতেছেন, দেখায়, এই যে দিক দিয়ে আসবেন। এই দিক দিয়ে গিয়ে হচ্ছে আপনার গ্যালারিতে ঢুকতে হবে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এইটা হচ্ছে সেই বিল্ডিং। এই দিক দিয়ে আমরা ঢুকবো। স্যার নবাব সলিমুল্লাহ। ঢাকার নবাব পরিবারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নবাব সলিমুল্লাহ ছিলেন পরিবারের একমাত্র ব্যক্তি যিনি ব্রিটিশদের অনুগত থাকার গণ্ডি পেরিয়ে সরাসরি রাজনীতিতে সক্রিয় যুক্ত হয়েছিলেন। 1871 সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্বের শিক্ষার হাতেখড়ি হয়েছিল আহসান মঞ্জিলেই। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিয়ে 1895 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ থেকে ইস্তফা দেন। 1901 সালে পিতা নবাব আহসানুল্লাহর মৃত্যুর পর তিনি পরিবারের দায়িত্বভার গ্রহণ করেন। তবে পূর্বসূরীদের মতো তিনি বিপুল ধন সম্পদ বা বিলাসী জীবন তার ছিল না। তৎকালীন অর্থনৈতিক মন্দায় নবাব পরিবারের অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে পড়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসামের নতুন রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে ঢাকা, যার ফলে ঢাকার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু প্রভাবশালী আন্দোলন ও বিরোধিতার মুখে পড়ে 1911 সালে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে এই বঙ্গভঙ্গ রদ করে। তবে পূর্ব বাংলার মানুষকে সান্ত্বনা দেওয়ার অংশ হিসেবে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সেই ধারাবাহিকতায় 1912 সালে গঠিত হয় বিখ্যাত নাতান কমিশন। শিক্ষার অভূতপূর্ব প্রসারের লক্ষ্যে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক বিশাল ভূখণ্ড বা জমিদান করেন। তার এই মহান ত্যাগের স্মারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল এবং একটি ঐতিহাসিক মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে তারই নামে। সত্যি বলতে ঢাকার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যকে জানতে হলে নবাবদের অবদানকে বাদ দিয়ে তা কখনোই সম্ভব নয়। চিন্তা করতে পারেন কি পরিমাণ ভোজন বিলাসী ছিল। দেখেন আজকে থেকে প্রায় 150 বছর আগে কি পরিমাণ খাবার খাইলে পরে এরকম আয়োজন থাকে দেখেন। আর আমরা এখন পর্যন্ত না খাইয়া আছি দেখেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক আহসান মঞ্জিল যেন এক জীবন্ত ইতিহাস। নবাবদের এই রাজপ্রাসাদের প্রতিটি কোণায় লুকিয়ে আছে রাজকীয় আভিজাত্যের নানা গল্প। মঞ্জিলের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে 19 শতকের দুর্লভ সব তৈলচিত্র ও ঐতিহাসিক আলোকচিত্র, যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় সুদূর অতীতে। তৎকালীন ঢাকার সমাজ, সংস্কৃতি আর নবাব পরিবারের জীবনযাত্রা যেন জীবন্ত হয়ে ওঠে এসব ফ্রেমে বন্দি করা চিত্রে। এর ঠিক পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবাব আমলের সেই বাড়ি লোহার সিন্দুক এবং সুদৃশ্য চাবির লকার। একসময় এই সিন্দুকেই সুরক্ষিত থাকত রাজ পরিবারের অমূল্য সম্পদ, স্বর্ণালঙ্কার আর রাজস্বের হিসাব। এছাড়া চায়না রুম, দরবার হল কিংবা ঐতিহাসিক প্রমোদ কক্ষ, সব মিলিয়ে আহসান মঞ্জিল আজও পুরনো ঢাকার ঐতিহ্য আর আভিজাত্যের এক অবিস্মরণীয় প্রতীক। তাদের বিলাসী জীবনের পাশাপাশি ঢাকায় প্রথম বিশুদ্ধ পানি, প্রথম বিদ্যুৎ, প্রথম জাদুঘর, প্রথম চিড়িয়াখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ ঢাকার ঐতিহাসিক পরিবর্তনে তাদের ভূমিকা ইতিহাসের জায়গা করে নিয়েছে। ঢাকার ইতিহাসের সঙ্গে নবাব বাড়ির ইতিহাস একীভূত হয়ে এখনও সগৌরবে টিকে আছে বাংলাদেশের জাদুঘর হিসেবে। ভিতরে ঢুকলে পরে কিভাবে বের হতে হবে এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। এমন সিস্টেম করে রাখছে, একদিক দিয়ে ঢুকবেন আরেক দিক দিয়ে বের হবে। ভিতরে ঢুকার পর শুধু একটা জিনিসই বুঝলাম, আমরা এখন পর্যন্ত গরিব অবস্থায় আছি। আসলে এখানে গার্লফ্রেন্ড ছাড়া লাভ নেই। এখানে গার্লফ্রেন্ড যারা নিয়ে আসবে তারা একমাত্র চিল করতে পারবে। আমাদের মতো সিঙ্গেল মানুষ এখানে আসা উচিত না। আসলে আপনার চেহারাতে বলতেছে আপনি সিঙ্গেল না। আমি তো সিঙ্গেলই না, আমার তো গার্লফ্রেন্ড আছে। আমি সিঙ্গেল না, আমি সিঙ্গেল না, আমি সিঙ্গেল না, আমার গার্লফ্রেন্ড আছে। এই আমার গার্লফ্রেন্ড আছে না, আমি কি সিঙ্গেল? ভাই আমার বউ আছে। এর বউ আছে। আচ্ছা আচ্ছা, উনি ডাইরেক্ট সার্টিফিকেট নিয়ে বসে। আপনাদের কেমন লাগতেছে এখানে অবরো? আসলে ভাই খুব ভালো লাগতেছে, ভালো একটা পরিবেশ, অন্যরকম একটা ভিউ এখানে। ভিতরে দেখলাম দারুণ লাগলো, সব এলিটদের জিনিসপত্র, আমাদের জন্য কিছু না, আমরা শুধু দেখতে পারবো। এগুলো ভোগ করার মতো কোনো ব্যবস্থা নাই। তবে একটা বিষয় আছে, আপনি যদি প্রিয়জন পরিজন নিয়ে আসেন, এখানে দারুণ একটা জায়গা। এখানে আপনি আসলে অনেক মজা পাবেন। খোলামেলা একটা পরিবেশ, পাশে সদরঘাট, এর পাশে একটা রাজপ্রাসাদ। এরকম পিঙ্ক কালারের একটা প্রাসাদে আসলে অবশ্যই ভালো লাগবে। বিকাল টাইমে আপনারা আসবেন। পরের ভিডিও আসবে রূপলাল হাউসকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।